যাদের বয়স তুলনামূলক একটু কম, ধরেন 22 বছর, 24 বছর বা 20 বছর আশপাশ থেকে, যারা একটু জানে শুনে, এদের অধিকাংশ মানুষজনের প্ল্যান কিন্তু যে জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবে। কারণ স্টুডেন্ট বিষয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আসে, অন্যান্যদের তুলনায় এ কিন্তু বেটার অপরচুনিটি পায়। এর মানে আমি এটা বলতেছি না যে যারা পিএইচডি করার জন্য অথবা সরাসরি ইউনিভার্সিটি প্রোগ্রামে আসতেছে এরা সুযোগ সুবিধা কম পাইতেছে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যারা আসতেছে আহ, এরাই সব কিছু রাজত্ব করতেছে, ব্যাপারটা এমন না। তবে যেহেতু জাপান একটা জাপানি ভাষা প্রধান দেশ, আমার মনে হয় এই ক্ষেত্রে আপনার বয়স যদি তুলনামূলক একটু কম থাকে, 20 বছরের আশপাশ থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসাটা বেটার। হ্যাঁ, কিন্তু এই যে সমস্যা হইলো, আমরা অনেকেই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এটা আসার প্ল্যান করি যে 2 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করলাম, এর পরবর্তীতে বাংলাদেশ থেকে অনার্স অথবা ডিপ্লোমা যদি কমপ্লিট করা থাকে, সরাসরি ফুল টাইম জবে কিন্তু যাইতে পারতেছে। কিন্তু ওর যদি ডিপ্লোমা অথবা অনার্স কমপ্লিট করা না থাকে, এই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় এসে সেনমন বা ডিপ্লোমা একটা কোর্স করা লাগে। তো এই জায়গায় ব্যাপারটা হলো যে এই যে 4 বছর সময়, অথবা আপনি শুধু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের 2 বছর সময়ের কথা যদি চিন্তা করেন, এইটা কিন্তু খুব একটা শর্ট টাইম। তো এই সময়ে আপনার যদি সঠিক একটা প্ল্যান না থাকে, দেখবেন যে আপনি যেইভাবে নিজে নিজে চিন্তা করতেছিলেন কিন্তু প্ল্যান পরিকল্পনা করেন নাই, কিন্তু ওই চিন্তা অনুযায়ী আপনি বেটার কোনো একটা রেজাল্ট পাইতেছেন না। তো আমি যেহেতু এইখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছিলাম, এরপরে সেনমন করলাম, এবং আজকে ভিডিও রেকর্ড করতেছি মার্চের 5 তারিখে। তো এপ্রিলের 1 তারিখ থেকে আমার ফুল টাইম জবে জয়েন করব। তো আমি আমার জায়গা থেকে আহ 10টা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলা যারা আসার প্ল্যান করতেছেন বা যারা ইতিমধ্যে চলে আসছেন, এরা যদি এই জিনিসগুলো আসলে ফলো করেন, আশা করি আপনি আপনার জায়গা থেকে বেটার কিছু করতে পারবেন। তো প্রথম যে ব্যাপারটা, 1 নম্বরে যেটা, এটা হলো আপনার জাপানে ঢোকার আগেই জাপানি লেভেল। হ্যাঁ, আমাদের অনেকেরই প্ল্যান বা চিন্তা ভাবনা হলো এমন যে ভাই, হিরাগানা কাতাকানা দেখলে তো পুরো বিরক্ত লাগতেছে, তা আমি আসলে জাপানে যাওয়ার পরে এরপরে জাপানি ভাষায় দক্ষ হবো। ভাই, সত্যি বলতে কি, এই জায়গায় আপনার ক্লাস, পার্ট টাইম জব, নিজের কাজকর্ম করার পরে পড়ার প্রতি এইটা আসলে খুব যদি ডেডিকেশন আপনি না দেন, এইটা আসলে ফোকাস দেওয়া খুবই টাফ। যার কারণে 1 নম্বরে যেই ব্যাপারটা আপনার বলতে চাইতেছি, যে বাংলাদেশ থেকে আপনি মিনিমাম N4 পাস করে আসেন। N4 পাস করে যদি আপনি আসেন, দেখবেন যে অন্য যারা আছে এদের তুলনায় আপনি অনেক অনেক গুণ বেটার অপরচুনিটি পাইতেছেন। দেখবেন যে অনেক অনেক সুযোগ সুবিধার দ্বার আপনার জন্য খুলে যাইতেছে। হ্যাঁ, সব থেকে ভালো হয় আপনি যদি বাংলাদেশ থেকে N3 কমপ্লিট করে আসতে পারেন। এটা বাংলাদেশ থেকে করা একটু রিস্কি বা একটু কঠিন হইলেও অসম্ভব কিন্তু না। অনেকেই চিন্তা করে যে পার্ট টাইম জব বা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে এগুলো আমি N5 দিয়ে চালাই নিতে পারবো, অথবা জিএলপিটি যেহেতু N5 আছে, ভাই আমি তো আসলে জাপানি ভাষায় দক্ষ, আমি তো সেই। কিন্তু সত্যি কথা হলো যে পার্ট টাইম জব, ক্লাস, হ্যাঁ, এইগুলা মিলায়া টিলায়া এই যে দেখবেন যে পড়ার প্রতি ফোকাস দেওয়াটা খুবই টাফ। হ্যাঁ, আর যদি ভাষা লেভেল দক্ষ না থাকে, আপনার কিন্তু খুবই খুবই এখানে আইসা প্যারা খাইতে হবো। তো আপনি চেষ্টা করবেন যে মিনিমাম N4 লেভেল কমপ্লিট করার। এবং বাংলাদেশে যারা বৈশা ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করে, এদের মেজর একটা সমস্যা হলো এরা শুধু আহ, মনে মনে পড়ে, কিন্তু সাউন্ড কইরা পড়ে না। সাউন্ড কইরা পড়ে না বলতে আমি বুঝাইতে চাইতেছি, এ কথোপকথন প্র্যাকটিস করে না। দেখা গেল অনেক আছে যে এ কোনোভাবে N4 পাশ করে ফলাইছে, অথবা বন্ধু পাশে বসে এটা দেখা পাশ করে ফলাইছে, কিন্তু এ কথা বলতে পারে না, এটার কিন্তু মূল্যায়ন নাই। হ্যাঁ, আমি বলতেছি যে আপনি N4 মিনানো নিহনগো বইয়ের যেই ভোকাবুলারি, গ্রামার বা কাঞ্জি যেই লেসনগুলো আছে, সিলেবাসটা আছে, এইটাও আপনি সুন্দর করে কমপ্লিট করেন। এর পাশাপাশি এই লেভেল অনুযায়ী আপনার যেই স্পিকিংয়ের দক্ষতা থাকা দরকার অথবা হওয়া উচিত, এই জিনিসটা যেন আপনার মধ্যে থাকে। এইবার আসি 2 নাম্বার। 2 নাম্বার ব্যাপার হলো, জাপানে আসার পরে 2 বছরে আপনার রোড ম্যাপ কেমন হওয়া উচিত। আপনি যদি বাংলাদেশ থেকে N5 কমপ্লিট করে আসেন এবং N4 যদি অর্ধেকও কমপ্লিট করে আসেন, তাও বেটার। আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স এটা যদি 1.5 বছর অথবা 2 বছর হয়, প্রথম 6 মাসের মধ্যে আপনার অবশ্যই অবশ্যই উচিত, হ্যাঁ, জব যেহেতু একটু
প্রথম দিক থেকে সময় ওরা কম দিব, তা আপনি একটু সময় পাইতেছেন। তো এই সময়টার মধ্যে মিনিমাম N3 আপনার তুইলা ফেলানো উচিত, এবং প্রথম 6 মাসের মধ্যে যদি আপনি N3 তুইলা ফেলান এবং শেষের 1 বছর আপনি রাখলেন N2 এর জন্য, হ্যাঁ, যে গ্রাজুয়েট কমপ্লিট অথবা আপনার কোর্স শেষ হওয়ার মিনিমাম 6 মাস আগে আপনি চেষ্টা করবেন যে N2টা তুইলা ফেলানোর জন্য, যে কোনোভাবেই হোক। এই ক্ষেত্রে যদি জব আপনার 28 ঘন্টার জায়গায় আপনার 20 ঘন্টাও করা লাগে, আপনার এই সময় জীবন যদি চলতে খুবই কষ্ট হয়ে যায়, আমি বলবো ভাই আপনি করেন, হ্যাঁ। যদি একটা N2 সার্টিফিকেট তুলে ফেলাইতে পারেন, পরবর্তীতে দেখবে যে যখন আপনি ফুল টাইম জবে যাইতেছেন, হ্যাঁ, সুশকু কাৎসুদৌ, যখন আপনি ফুল টাইম জব খোঁজা শুরু করবেন, আপনারে অন্যদের তুলনায় খুব খুব বেশি আপনারে হেল্প করবে। তো এই বছরের এক্সপিরিয়েন্স থেকে, বা আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, N2 যদি সার্টিফিকেট না থাকে, আপনি হ্যালো ওয়ার্ক বলেন, মাইনেমি বলেন, বা টাউন ওয়ার্ক বলেন, অথবা ইন্ডিড বা যে কোনো সোর্স থেকেই বলেন না কেন, অথবা আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার, অথবা কোনো একটা হাকেন কাইসা বা এজেন্ট বলতে পারেন, যেই সব জায়গা থেকে আপনি জব পাওয়া যাইতে পারে বা আপনার হেল্প করবে, দেখবেন যে, বা আমি দেখছি যে এটা যে 80% জায়গায় N2 ছাড়া ওরা কোনোভাবেই আবেদন নিতেছে না, অথবা যারা জবের সার্কুলার দিতেছে যেসব কোম্পানি, এরা চাইতেছে যে না, তোমার মিনিমাম N2 থাকুক, নিচে থাকলে খুবই ভালো। তো যেটা বলতেছি যে 2 বছরের রোডম্যাপটা আপনার এমন হওয়া উচিত যে প্রথম 6 মাসে আপনি N3টা তুলা ফালান এবং শেষের 1 বছরের মধ্যে মিনিমাম N2। দেখবেন যে আপনি খুব ভালো একটা জব পাইতেছেন, ভালো একটা স্যালারি, বা কমিউনিকেশন বা পরবর্তীতে প্রমোশনের ক্ষেত্রেও আপনি অন্যদের থেকে অনেক অনেক গুণ বেটার একটা সুবিধা পাবেন। 3 নাম্বার যে ব্যাপারটা আপনার সচেতন থাকা উচিত, এটা হলো সেশন নির্বাচনের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা জানি যে মূলত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য 4টা সেশন আছে, ধরতে পারি এপ্রিল সেশন, জুলাই, অক্টোবর, অথবা অন্য একটা যেটা আছে এটা জানুয়ারি। হ্যাঁ, বাংলাদেশে যেমন স্কুল কলেজ সব কিছু শুরু হয় জানুয়ারি থেকে, জাপানে কিন্তু এই সেশন বা স্কুল কলেজ অফিস আদালত সব কিছু এপ্রিল থেকে সব কিছু শুরু হয়। তাইলে সব থেকে বড় সেশন কিন্তু এপ্রিল সেশন। আপনার এই সেশনে আসা উচিত, কারণ এই সেশনে যদি আপনি আসেন, আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য 2 বছর একটা সময় পাইতেছেন, হ্যাঁ, যার কারণে ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট, এরপরে আপনি যদি অন্য কোনো স্কিল অর্জন করতে চান, এইটার জন্য সময়, বা আপনার এক্সপিরিয়েন্সের জায়গাটা এটা বাড়ানোর জন্য কিন্তু আপনি পর্যাপ্ত সময় পাইতেছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি এই বছরের এপ্রিল সেশন যদি ধরতে না পারেন, আপনার যদি 1 বছর লসও যায়, আপনি ওই সময়টা চেষ্টা করেন ল্যাঙ্গুয়েজ লেভেল আপ করার, একটু কম্পিউটারের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, একটু টাইপিং শেখা, বা কমিউনিকেশন আর একটু বেটার করা। মূলত এই কয়েকটা জিনিস আপনি ফোকাস দিতে পারেন, বা একটু ড্রাইভিং লাইসেন্স যদি বাংলাদেশ থেকে তুলে ফেলানো যায়, এই সব জিনিসগুলোর প্রতি আপনার ফোকাস দেওয়া উচিত। তো সেশন নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ আমার দিক থেকে মনে হয় যে, বা আমি সাজেস্ট করব, আপনার যদি সম্ভব হয় ভাই, আপনি তাড়াহুড়া কইরা না এসা এপ্রিল সেশনটা ধরেন, 1 বছর পরে আসলেও আপনি যদি আপনার জায়গা থেকে এই যে কয়েকটা জিনিস বললাম, যে ল্যাঙ্গুয়েজ, একটু কম্পিউটার স্কিল, একটু ড্রাইভিং লাইসেন্স, কমিউনিকেশনে কিভাবে ভালো হইতে হয়, এইসব ব্যাপারগুলো যদি একটু দক্ষ হন, দেখবেন যে 1 বছর পরে আসলেও যারা আপনার থেকে একটু আগে আসছে, আপনি এদের কিন্তু খুব দ্রুতই টপকায় যেতে পারতেছেন। হ্যাঁ, 4 নাম্বার যে টিপসটা আপনার আমি দিতে চাই, এইটা হলো এলাকা নির্বাচন। এলাকা নির্বাচন বলতে আমি বুঝাইতে চাইতেছি, আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি হবে যে আপনি একা আসতেছেন, ওই স্কুল বা ওই শহরে হয়তো বা বাঙালি কমিউনিটি তুলনামূলক কম, আবহাওয়া অনেক কিছু ম্যাটার করে। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন যে টোকিও অথবা ওসাকা, এটা খুব বড় শহর, তো এর আশপাশ থেকে অথবা এইসবের স্কুলে ডিমান্ড একটু বেশি হইলেও আপনি এইসব জায়গা থেকে সিও তোলার বা এইসব স্কুলে ঢোকার চেষ্টা করেন, কারণ অনেক স্কুল আছে যে N4 না তুললে আপনি আবেদনই করতে পারবেন না। বা ধরেন হিরোশিমার কোনো একটা স্কুলের টিউশন ফি 6 লাখ টাকা, কিন্তু টোকিও বা ওসাকা একটা স্কুলের টিউশন হইতে পারে 8 লাখ, 9 লাখ। একটু বেশি হইলেও আপনি কিন্তু অন্যদের তুলনায় সুযোগ সুবিধা বেশি পাবেন, কারণ আপনি খরচ বেশি করছেন। সুযোগ সুবিধা বলতে বেশি কী হইতে পারে, ধরেন পার্ট টাইম জব। হ্যাঁ, যেহেতু টোকিও বা ওসাকা, কোবে বিশাল শহর, পার্ট টাইম জবের অপরচুনিটি এটাও কিন্তু তুলনামূলক বেশি। এবং অন্য একটা যেটা খুব ভালো জিনিস, বা প্রথম দিক থেকে আপনারা খুব সাপোর্ট দিব, এটা হলো বাঙালি কমিউনিটি। হ্যাঁ,
তো এই জায়গায় কিন্তু বিশাল বিশাল বাঙালি আপনার কমিউনিটি আছে। হ্যাঁ, এরপরে যেহেতু এই জায়গায় কোম্পানির সংখ্যাও বেশি, আপনি কিন্তু দেখা গেল যখন ফুল টাইম জবে যাবেন আপনি কিন্তু বেটার সুযোগ সুবিধা পাইতেছেন, এবং এই টোকিও বা ওসাকা এটার আবহাওয়াও কিন্তু তুলনামূলক বেশ ভালো। হ্যাঁ, কিন্তু আপনি কোনোভাবেই চেষ্টা করবেন যে আহ, উত্তর জাপান যেটা হোক্কাইদো হইতে পারে এই জায়গাগুলো আসলে অ্যাভয়েড করার জন্য। হ্যাঁ, কারণ কি, এই সব জায়গা ভাই ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা, -20 ডিগ্রি। হ্যাঁ, প্রচুর পরিমাণে তুষারপাত হয়। হ্যাঁ, তো দেখা গেল 1 ফুট 1.5 ফুট 2 ফুট রাস্তার মধ্যে তুষার জমে গেছে। তো বাংলাদেশে যেই জায়গায় আমরা তুষারি জীবনে দেখি নাই, এই জায়গায় আইসা -20 ডিগ্রি, এত তুষার, এগুলো ছবিতে দেখতেই ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন আপনার কাজে যাওয়া, স্কুলে যাওয়া, এরপরে নিজের কেনাকাটার জন্য বাইরে বের হওয়া, এইটা আসলে ভাই খুবই খুবই টাফ। তো আপনি চেষ্টা করবেন যে এইসব ঠান্ডা এলাকার মধ্যে না আইসা আপনি টোকিও বা ওসাকা বা কোবে এইসব শহরের দিক থেকে একটু যদি ভালো স্কুল পাওয়া যায়, এ ক্যাটাগরির স্কুলগুলা, তাহলে আশা করি আপনি অন্যদের তুলনায় বেটার করতে পারবে। 5 নাম্বার যেই টিপসটা আপনার আমি দিতে চাই, এটা হলো আপনার অর্থনৈতিক একটা প্ল্যান থাকা উচিত মানি ম্যানেজমেন্টের। কিন্তু এই জিনিসটা আমরা খুবই খুবই মিসম্যানেজ করি। মিসম্যানেজ বলতে আমারও যেটা ধারণা ছিল যে জাপান গেলে টাকা আর টাকা। হ্যাঁ, এটা টাকা যে ভাই সত্যি বলতে আপনি পার্ট টাইম জব করে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত আপনি রিল্যাক্সে এটা কামাই করতে পারবেন। রিল্যাক্সে বলতে যে আপনি ঘুমায় আছেন কামাইতে পারলেন, ব্যাপারটা এমন না। আপনার 28 ঘন্টা কইরা আপনি যদি একটু নাইট শিফটে কাজ করেন বা কোনো একটা কৌজো বা ফ্যাক্টরিতে একটু ভারী ক্যাটাগরির কাজ করেন বা একটু জটিল কাজ করেন, এক্ষেত্রে স্যালারিটা যদি বেশি থাকে, জিকিউ বলতে ঘন্টা প্রতি কাজ, তাহলে কিন্তু আপনার প্রত্যেক মাসে এই যে 1,80,000 1,60,000 এটা আসা কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো প্রথম দিক থেকেই আপনি চেষ্টা করবেন যে প্রথম তো 2 মাসের জন্য আপনার যেই খরচ হইতে পারে 50,000 থেকে 60,000 70,000 1 লাখ কিয়েন আপনি নিয়ে আসলেন, যাতে প্রথম 3-4 মাস যদি আপনার একটু জব পাইতে প্যারাও হয় বা কম সময়ে জব পান, ওই সময়টা যাতে আপনি একটু সাপোর্ট দিতে পারেন। হ্যাঁ, আবার পরবর্তীতে যেমন বাসা নিতে গেলে সিকিকিন রেইকিন আছে, বাসা ভাড়া আছে, আবার প্রথম দিক থেকে আপনার কয়েকদিন পরে ইন্স্যুরেন্স আসবে, খাবার বিল, আবার নতুন বাসায় উঠলে হাবিজাবি অনেক কেনাকাটা আছে। এই ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই একটা টাকা পয়সার চাপ। আবার প্রথম দিক থেকে যদি জব পাইতেও একটু প্যারা হয়, তো এই ক্ষেত্রে কিন্তু এই যে প্রথমে যে জবের পাওয়ার ব্যাপারটা বা আপনার ইনকামের যে ব্যাপারটা, এটা কিন্তু অনিশ্চিত, কতদিন লাগবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো আপনি আপনার জায়গা থেকে আহ, যতটা সম্ভব 2 মাস 3 মাসের একটা সাপোর্ট নিয়ে আসেন। আপনি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে জব হয়ে যায় খুবই ভালো, বাকি টাকাটা আপনি দেশে পাঠিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। এই তবে প্রথম দিক থেকে দেখা গেল আপনি 2 সপ্তাহ টাকা নিয়ে আসলেন কিন্তু কোনো কারণে আপনি জবটা পাইলেন না, বা জবটা পাইলেও কিন্তু আপনার স্যালারি দিব পরবর্তী মাসের হয়তো 15 তারিখ বা 25 তারিখের পরে, কোম্পানি ভেদে এগুলো আলাদা হইতে পারে। তো এর মধ্যে একই তো আপনার টাকা নাই, একই জব নাই, তখন দেখবেন যে পুরো একটা মাইন্ড কারচিপার মধ্যে পড়ে যাইতেছেন, যার কারণে প্রথম দিক থেকে এরকম একটা আপনার ফিনান্সিয়াল সাপোর্ট বা ব্যাকআপ রাখা উচিত। আচ্ছা, 6 নম্বরে যে ব্যাপারটা আপনার আমি শেয়ার করতে চাইতেছি, এটা হলো পার্ট টাইম জবের আপনার স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার। তো এই জায়গায় যেহেতু সরকারের রুলস অনুযায়ী আপনি সপ্তাহে 28 ঘন্টা পার্ট টাইম জব করতে পারবেন, এই ক্ষেত্রে চেষ্টা করবেন যে না 28 ঘন্টার বেশি না করার জন্য। হ্যান্ড ক্যাশ বা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে ইলিগাল, এগুলো আসলে অনেক জায়গায় আছে, আপনার টাকা হ্যান্ড ক্যাশই দিতেছে, কিন্তু ওরা ইমিগ্রেশন বা সিয়াকশো যেটাই বলেন, এই জায়গায় কিন্তু আপনার ব্যাপারে ওরা সচেতন করতেছে বা আপনার ডকুমেন্টগুলো জমা দিতে আছে। তো আপনি মনে করতেছেন ভাই আমি তো টাকা ব্যাংকে পাইতাছি না, আমার তো টাকা পয়সা ক্যাশে দিতে আছে, কেউ তো জানে না। কিন্তু এমন হইতে পারে যে কোম্পানি সব কিছু জানাই দিতে আছে। এই ক্ষেত্রে পরবর্তীতে ভিসা কৌশিন বা ভিসা চেঞ্জ করার সময় বা রিনিউ করার সময় কিন্তু আপনি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ, আবার এই যে অন্য একটা ব্যাপার চলে আসে ভাষার ব্যাপারটা, আপনি যদি মোটামুটি ভাষা লেভেল N5 লেভেলেও যদি ভালো বা N4 না থাকে, তাহলে কনভিনিয়েন্স স্টোর, রেস্টুরেন্ট, হ্যাঁ, সুপার শপ বা কাস্টমার সার্ভিস রিলেটেড যে জবগুলো আছে, এগুলা কারো শোকায় বা কোনো বড় ভাই ব্রাদার বা স্কুল যদি আপনার এইসব জায়গায় ঢুকায়া না দেয়, আপনি কিন্তু এগুলো ঢুকতে পারবেন না। হ্যাঁ, তো জব পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এগুলো জটিল। তো যার কারণে আপনার যদি ভালো একটা ভাষা লেভেল থাকে, পার্ট টাইম জবটাও কিন্তু আপনি বেটার একটা জব পাইতেছেন। কনভেনিয়েন্স স্টোর ধরেন অথবা
কোনো একটা অফিসিয়াল সেক্টরে আপনি কোনো একটা হেল্প করতেছেন অথবা কাস্টমার সার্ভিস রিলেটেড, এইটা কিন্তু ফিউচারে আপনি যখন ফুল টাইম জবে যাবেন তখন কিন্তু আপনি সিভিতে ওই জায়গায় এক্সপিরিয়েন্সের যে জায়গাটা আছে ওই জায়গায় কিন্তু লিখলে আপনার এই জায়গায় সিভিটাও ভারী হইতাছে। তো যার কারণে আপনার পার্ট টাইম জব এমন কিছু করা উচিত যেটা আপনার ফিউচারে এইটা আপনার একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে। হ্যাঁ, এবং সিভিতে এই জিনিসটা যখন অ্যাড করবেন আপনি যাতে একটা ভ্যালু পান এবং যেখান থেকে আপনি জাপানি কালচার ওদের সম্পর্কে বেটার ধারণা পাবেন এমন একটা জব করা উচিত। এমন না যে ভাই আপনি কোনো একটা বেন্তো কোম্পানিতে অথবা ফ্যাক্টরিতে ঢুকছেন যে যায় ভাষার কোনো দরকার নাই, আপনি শারীরিক পরিশ্রমের মাধ্যমে 2 বছর বা 4 বছরের কোর্স শেষ করে ফেলাইলেন, দিন শেষে দেখা গেল যে ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ হইল না, আপনার সিভিতে লেখার মতো আপনি তেমন কিছু পাইতেছেন না, এবং ভবিষ্যতে আপনার ফুল টাইম জবে যাওয়ার ক্ষেত্রে আহ, তখন একটা প্যারা খাইতে হবো। এই ক্ষেত্রে পার্ট টাইম জব পাওয়া বা কোন ধরনের কাজ করবেন এটা আসলে জয়েন করার পূর্বে আপনার পূর্ব প্রস্তুতি এটা খুব খুব ভালো হওয়া উচিত, হ্যাঁ, বা চিন্তা ভাবনা করা উচিত। আচ্ছা, 7 নাম্বার ব্যাপার হলো জব ভিসা পাওয়ার জন্য যেই সব যোগ্যতা বা যেই সব জিনিসপত্র আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত। হ্যাঁ, সবাই জব ভিসা আসলে পায় না, এটা আসলে সত্যি কথা। অনেকেই আছে যে দেখা গেল 10-15% মানুষজন এরা কোর্স শেষ হয়ে গেছে কিন্তু জব পায় না, পরবর্তীতে ওরা আবার 6 মাসের জন্য একটা ভিসা তোলে যে এই 6 মাস আমি আবার ফুল টাইম জব সার্চ করতে চাই, এইটার একটা ভিসা। আবার অনেকে আবার 2 বছর সেনমন কোর্স শেষ করার পরে বা ডিপ্লোমা শেষ করার পরে যেহেতু আবার ফুল টাইম জব হয় নাই, ও আবার নতুন একটা কোর্সে জয়েন করে 1 বছর হইতে পারে বা 2 বছরের কোর্স, এটা আসলে ঝামেলাদায়ক। হ্যাঁ, তা আপনি এই ক্ষেত্রে চেষ্টা করবেন কয়েকটা জিনিস, যে ডিপ্লোমা অথবা অনার্স বাংলাদেশ থেকে যদি কমপ্লিট করা থাকে তাহলে তো আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরেই আপনি জবে জয়েন করতে পারবেন, বা আপনি যদি চান এই জায়গা থেকে আবার একটা ডিপ্লোমা কোর্স করবেন এটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। পরবর্তী যেই ব্যাপারটা আপনার মাথায় রাখা উচিত, এটা যেই রিলেটেড সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন, এটা বাংলাদেশ হোক অথবা এই যে ডিপ্লোমা অথবা আপনি ইউনিভার্সিটি হোক, যেই সাবজেক্টে পড়ছেন জাপানের রুলস কিন্তু এটা খুবই কঠিন। আপনার ওই সাবজেক্ট রিলেটেড কোনো একটা কোম্পানিতে কাজ করতে হবে। বাংলাদেশের মতো এমন না যে আপনি বাংলা নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু আপনি কাজ করতেছেন ব্যাংকে, এই জায়গায় কোনো সুযোগই নাই। আপনি মনে করেন বিজনেস নিয়ে পড়াশোনা করছেন মানে আপনি বিজনেস রিলেটেডই জব করতে পারবেন, অথবা ধরেন আপনি ক্যাড বা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছেন, আপনি আর্কিটেকচার সেক্টরে কাজ করতে পারবেন। আপনি ব্যাংক অথবা বিজনেসের অন্য যে সেক্টরগুলো আছে যেটা আপনার সাবজেক্টের সাথে মিল না, আপনি কিন্তু অবশ্যই ওই সব জায়গায় যাইতে পারবেন না, বা কেউ যদি প্রলোভনও দেয় আপনি অবশ্যই যাবেন না, কারণ আপনি এই জায়গা থেকে আপনার জীবনেও ভিসা উঠবে না। হ্যাঁ, এবং অন্য যে ব্যাপারটা আপনার মনে রাখা উচিত এটা হলো আপনি মিনিমাম জব পেশা যাওয়ার আগে আপনার N2 লেভেলটা তুইলা ফেলানো উচিত। সত্যি বলতে ভাই, জাপানে যদি আপনার N2 থাকে অথবা এর নিচে থাকে, আপনি যে কত বড় একটা সোনার হরিণ পায়া গেছেন এটা আসলে যারা জাপানে আছে এরা জিনিসটা খুব ভালো করে হারে হারে টের পাইতেছে। তো এই কয়েকটা জিনিস আপনি অবশ্যই ফোকাস রাখবেন। ওকে, পরবর্তী 8 নম্বরে যেই ব্যাপারটা আপনার বলতে চাইতেছি এটা হলো টাইম ম্যানেজমেন্ট, এটা শেখা। জাপানের জীবন কিন্তু ভাই খুবই ব্যস্ত, এই জায়গায় যদি আপনি আসলে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে খুব সচেতন না হন, দিনকাল দেখবেন যে খুবই প্যারাদায়ক যাইতেছে। যেমন আপনি সকালে ক্লাস করা লাগতেছে, দুপুরে কাজ, এবং রাতে আপনি মোটামুটি একটু পড়াশোনা করলেন, এইভাবে যদি একটু ব্যালেন্স না করেন, হ্যাঁ, দেখবেন যে সময় ঠিকই পার হয়ে যাইতেছে, ভাষা ওইভাবে দক্ষ হইতাছে না, বা প্রথম দিক থেকে আপনি জব পাইতেছেন না, অনেক ঝামেলার মধ্যে। অথবা ধরেন আপনি রাতে কাজ করলেন, সকালে আপনি ক্লাসে ফোকাস দিতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে যেইভাবে ক্লাস, কাজ এবং পড়াশোনা তিনটা ব্যালেন্স করা যায় আপনি ওইভাবে সুন্দর করে একটু প্ল্যান পরিকল্পনা কইরা আপনি এগুলো একটু ম্যানেজ করেন। হ্যাঁ, অজুহাত ফজুহাত এগুলো দিয়া ভাই কোনো লাভ নাই। এবং আমি আরেকটা জিনিস আপনার বিশেষ অনুরোধ করতে চাই, যে রাতে কাজ করলে দেখা গেল রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত এখানে আপনার স্যালারি যেটা আছে দিনে যদি ধরেন 1100 টাকা হয়, এই জায়গায় কিন্তু আরও 250 টাকা 300 টাকার মতো বাড়তেছে, কারণ রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত 25% আপনার স্যালারি ইনক্রিজ হয়। তো এই জায়গায় রাতে কাজ করার ফলে আপনার 25% স্যালারি ইনক্রিজ হইলেও ভাই রাতে কাজ করে আবার দিনে ক্লাস, এটা খুবই প্যারাদায়ক। হ্যাঁ, আবার আপনি ক্লাস মনে করেন করলেন যে সকাল 8টা থেকে দুপুরে 1টা 2টা 3টা, এর পরবর্তীতে আবার 3-4 ঘন্টা ঘুমায়া
আবার আপনি রান্নাবান্না করলেন, আবার জবে জয়েন করলেন। তো এই ক্ষেত্রে পড়াশোনা বা নিজের শরীরের এই যে শরীরের উপরে বিশাল একটা প্যারা দেওয়া হয়। তো ইয়ং অবস্থায় এটা আসলে বোঝা খুবই টাফ। তো হয়তোবা যখন 30 ওভার 40 ওভার হইব তখন বোঝা যাইব যে এই যে রাতে জায়গা যে কাজটা করছি এটা আসলে কি প্যারানা দিতেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে রাতে কাজ করলে স্যালারি বেশি পাইতেছেন, এই জিনিসটা স্যাক্রিফাইস করে যদি সম্ভব হয় আপনি দিনের কাজবাজগুলা করেন এবং সব কিছু এই 3টা জিনিস আপনার পড়াশোনা, কাজ এবং আপনার এই যে হেলথ, হ্যাঁ, এবং অর্থনীতি বা ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্টের যে ব্যাপার স্যাপারগুলো আছে, কোন কোন খাতে খরচ হইতাছে না হইতাছে, এই জিনিসগুলো আপনার খুবই খুবই সচেতন থাকা উচিত এবং অবশ্যই এগুলো ম্যানেজ করে চলা উচিত। 9 নাম্বার যে ব্যাপারটা হলো, আমরা বাঙালি জাতি হিসাবে বলতে কি ভাই খুবই আহ, অলস মনে হয়। কারণ আমারে অন্য কোনো বড় ভাই বা কিছু একটা বলছে বা কোনো একটা এজেন্সি আমার যে কথা বলছে আমি এই কথা বিশ্বাস করে নিতেছি। ভাই, এজেন্সি হোক, বড় ভাই হোক, যেই হোক, আপনি অন্যদের কাছ থেকে ইনফরমেশন শেয়ার করতে পারেন। আপনার উচিত অবশ্যই অবশ্যই জাপানে আসার আগে অথবা জাপানে আসার পরে জব হোক, পার্ট টাইম বা ফুল টাইম যেইটাই হোক, বা ভিসা চেঞ্জ বা আনুষঙ্গিক অন্য ব্যাপার নিয়ে আপনার জায়গা থেকে ওই সব ইনফরমেশন অবশ্যই অবশ্যই ক্রস ম্যাচিং করা অথবা নিজের জায়গা থেকে রিসার্চ করা। এই যুগে আইসাও যদি আপনি একটু গুগল সার্চ অথবা এআই টুলসে একটু জিজ্ঞাসা না করেন, এইটা ভাই দিন শেষে মারা খাইলে এটার দায়ভার আপনারই নিতে হইব। হ্যাঁ, তো যেই জিনিসটা হইলো যে কোনো একটা ইনফরমেশন কোনো একটা এজেন্ট হোক বা এজেন্সি হোক বা যেই হোক না কেন, হ্যাঁ, আপনি অবশ্যই অবশ্যই নিজের জায়গা থেকে চেষ্টা করবেন যে ইনফরমেশন বা নিজের জায়গা থেকে ক্রস ম্যাচিং করার জন্য। হ্যাঁ, নিজের জায়গা থেকে এটা খুবই খুবই জরুরি ভাই। কারণ না হলে দেখবেন যে প্রতারণার কোনো অভাব নাই, প্রচুর পরিমাণে প্রতারণার ফাঁদ আছে। এইসব জায়গায় আপনি পইরা পরে দেখবেন সব কিছু এলোমেলো লাগতেছে। আর 10 নাম্বার যেই ব্যাপারটা, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ জাপানে যখন আসবেন, বাংলাদেশ থেকে যেসব জিনিসপত্র আপনি চিন্তা করে আসবেন দেখবেন যে 90% জিনিস এটা আপনার সাথে মিলতেছে না। মিলতেছে না বলতে কি, যে আপনি চিন্তা করছেন ভাই প্রচুর পরিমাণে টাকা, প্রচুর পরিমাণে চিল, এইটা আসলে খুবই টাফ। কারণ প্রথম 6 মাস আপনি ফ্যামিলি রাইখা আসছেন, পরিচিত বন্ধুবান্ধব রাইখা আসছেন। এই জায়গায় যদি পরিচিত ভাই ব্রাদার বন্ধুবান্ধব থাকে খুবই ভালো, না থাকলে দেখবেন যে আপনি একাকিত্বে পড়ে যাইতেছেন। এইটাই যে কমন একটা সমস্যা, একাকিত্বে পড়ে যাওয়া এটা খুবই ইজি। কালচারাল শক, বাংলাদেশের যেই কালচারাল জিনিসগুলো আছে এবং জাপানের কালচারাল ব্যাপারগুলো পুরাই আলাদা, পুরাই চিগাও, যার কারণে দেখবেন যে আপনি মহা মহা বিপদ এইটা আপনার সামনে চলে আসতেছে। পরবর্তী আবার যেই ব্যাপারটা, যে মানসিক প্রস্তুতি যদি না থাকে ভাষাগত দক্ষতার কারণে বা ভাষাগত অদক্ষতার কারণে, আপনি দেখবেন যে আপনি প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হইতাছেন। হ্যাঁ, আবার কাজের চাপ, ক্লাস, তো এই কিছু ব্যালেন্স করা বা এর সাথে মানায় নেওয়া অথবা এর সাথে অ্যাডজাস্ট করা আপনার মিনিমাম 6 মাস সময় লাগে যাইব। তো আপনি এই যে একাকিত্ব, কালচারাল শক, ভাষাগত সমস্যা, কাজের চাপ, সব কিছু মানায় নিতে একটা সময় লাগবো। এইটার জন্য আপনার মানসিকভাবে অবশ্যই অবশ্যই প্রস্তুত হইয়া এরপরে জাপানে আসা উচিত। তো এই ছিল 10টা পয়েন্ট। আমি যদি একটু সামারি করার চেষ্টা করি, যে বাংলাদেশ থেকে আপনি মিনিমাম N4 কমপ্লিট করে আসেন এবং 2 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্সের মধ্যে আপনি চেষ্টা করেন যে অবশ্যই N2 তোলার জন্য। এবং আরেকটা জিনিস যেটা প্রথম দিক থেকে বলতে আমি ভুলে গেছি, যে আপনার কোর্স শেষ হইব এর 2 মাস আগে থেকে বা 1 মাস আগে থেকে আপনি ফুল টাইম জব পেয়ে যদি যাওয়ার প্ল্যান থাকে জব খোঁজা শুরু করবেন, ব্যাপারটা এমন না। আপনার মিনিমাম কোর্স শেষ হওয়ার 6 মাস আগে থেকে, ধরেন এপ্রিল সেশনে যদি আপনি আসেন, আপনার কোর্স অবশ্যই এপ্রিল সেশনে শেষ হইব, অথবা অক্টোবরেও আসলেও এই ক্ষেত্রে আপনি 12 মাস 18 মাস সময় পাইতেছেন, আপনার কোর্স কিন্তু এপ্রিলেই শেষ হইব। এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন জুলাই আগস্টের দিক থেকে আপনি ফুল টাইম জবের জন্য সিভি রেডি করা, টুকটাক নিজে বিভিন্ন লোকজনের সাথে কথা বলা, বিভিন্ন ওয়েবসাইট থেকে টুকটাক আবেদন করা শুরু করা। হ্যাঁ, এই সব জিনিসগুলো আপনার অবশ্যই অবশ্যই মাথায় রাখা উচিত। আর এই 10টা জিনিস যদি আপনি অবশ্যই ফলো করেন, আশা করি জাপান জীবনে আপনি বেটার কিছু করতে পারবেন বা আপনার এই 2 বছর বা পরবর্তী লাইফটাও বেশ স্মুথ হবে। এই তো, এই আর কি।
তো আশা করি আপনি এই যে থেকে বেশ ভালো কিছু ইনফরমেশন পাইছেন। এরপরেও আপনার যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে, আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে বা কথা হচ্ছে পরবর্তী কোনো একটা মনোলগে। ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন, শারীরিক স্বাস্থ্যের যত্ন নেবেন। এই তো, এই আর কি। বাই বাই।